আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি আরশিদ আলী। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। করোনায় 7 মাস পর সর্বনিম্ন মৃত্যু 7 জন। বাংলাদেশের টিকা সনদকে যুক্তরাজ্যের স্বীকৃতি, এবার বিধিনিষেধ তুলে নিল বাহরাইন। বহুদলীয় গণতন্ত্রের আড়ালে বিএনপির কর্মকাণ্ড মানুষ ভুলেনি বললেন কাদের। গণতন্ত্রের মূল মন্ত্র মুছে দিয়েছে আওয়ামী লীগ, মন্তব্য রিজভী। বাজারে চিনি, আটা ও পেঁয়াজের দাম আকাশচুম্বী। সয়াবিন লিটারে বেড়েছে 3 থেকে 5 টাকা। পূজা ও সিন্ডিকেটকে দোষছেন ক্রেতা বিক্রেতারা। দুর্গাপূজার সামনে রেখে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। করোনার কারণে এবারও প্রতিমা তৈরির মজুরি নিয়ে হতাশা কারিগরদের মধ্যে। বলছিলাম সংবাদ শিরোনামগুলো। সংবাদে এছাড়াও থাকছে মাই টিভির শুক্রবারের বিশেষ আয়োজন বিনোদন বিশ্ব। এবারে বিস্তারিত। শুরুতেই করোনা প্রসঙ্গ। করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের দুঃসময় পেরিয়ে আসা বাংলাদেশে 7 মাস পর প্রথমবার দৈনিক মৃত্যু 10-এর নিচে নামল। গত 24 ঘন্টায় দেশে করোনায় 7 জনের মৃত্যু হয়েছে। এর চেয়ে কম মৃত্যু হয়েছে 11 মার্চ 6 জন। এদিকে গত 24 ঘন্টায় নতুন রোগী শনাক্ত হয়েছে 645 জন। আগের দিনের তুলনায় মৃত্যু শনাক্ত দুটিই কমেছে। আগের দিন 12 জনের মৃত্যু এবং 663 জন রোগী শনাক্ত হয়। সর্বশেষ 24 ঘন্টায় 23,204 জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার 2.77%। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এখন পর্যন্ত দেশে 15,61,463 জনের করোনা শনাক্ত হয়েছে, আর মারা গেছেন 27,654 জন। গত 24 ঘন্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে 3 জন করে ও রংপুর বিভাগে 1 জন রয়েছে। অন্য বিভাগে কেউ মারা যাননি। বাংলাদেশের করোনা টিকার সনদকে স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্য। ব্রিটেনের পরিবহন বিভাগ এক ঘোষণায় জানায়, দেশটির অনুমোদিত কোভিড-19 টিকার তালিকা ও সনদ স্বীকৃতিতে বাংলাদেশকে যুক্ত করা হয়েছে। 11 অক্টোবর থেকে স্বীকৃতির এই সিদ্ধান্ত কার্যকর হবে। পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন গণমাধ্যমে পাঠানো এক বার্তায় বলেন, বাংলাদেশের করোনা টিকার সার্টিফিকেশন এখন ব্রিটিশ কর্তৃপক্ষ কর্তৃক স্বীকৃত। ব্রিটেনের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার সাইদা মুনা তাসনিম বলেন, এই সিদ্ধান্ত বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে উৎস দ্বিপক্ষীয় সম্পর্কের প্রতিফলন। এদিকে করোনা ভাইরাস প্রতিরোধে বাংলাদেশের সফলতায় আরোপ করা বিধিনিষেধ তুলে নিয়েছে বাহরাইন। বাংলাদেশের করোনা পরিস্থিতির উন্নতিতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার রাজনৈতিক প্রসঙ্গ। বিএনপি তাদের কর্মকাণ্ডে বিদেশিদের কাছে দেশের ইমেজ নষ্ট করছে মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বহুদলীয় গণতন্ত্রের মুখোশের আড়ালে বিএনপি যা করেছিল জাতি তা ভুলে যায়নি। আর দলের যুগ্ম সাধারণ সম্পাদক, তথ্য সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, বিএনপি নেতারা দেশকে অস্থিতিশীল করার অপতৎপরতা চালাচ্ছে। আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। SMR রিপোর্ট। শেখ রাসেল দিবস উপলক্ষে শেখ রাসেল স্কেটিং কমপ্লেক্সে শিশু কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, এখনও দেশকে অস্থিতিশীল করার অপতৎপরতা চালাচ্ছে বিএনপি। জিয়াউর রহমান বাংলাদেশের ইতিহাসে একজন বিশ্বাসঘাতক খুনি হিসেবে চিহ্নিত থাকবে, এবং জিয়াউর রহমানের এই অপকর্ম যখন আজকে ধীরে ধীরে বেরোচ্ছে, একসময় জিয়াউর রহমানের দল যারা করে, মির্জা ফখরুল, রিজভী, গয়েশ্বর বাবু, আরও যারা আছে, এরা লজ্জা পাবে। একজন খুনির, একজন বিশ্বাসঘাতকের দল তারা করছে। সরকারি নিজ বাসভবনে ব্রিফিংয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী জানান, বিএনপি তাদের কর্মকাণ্ড দ্বারা বিদেশিদের কাছে দেশের ইমেজ নষ্ট করছে। কথায় কথায় যারা দেশের বিরুদ্ধে বিদেশিদের কাছে নালিশ করে, যারা বিদেশি দূতাবাসের বন্ধ দরজায় ফুল আর মিষ্টি নিয়ে অপেক্ষা করে, যারা দেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশিদের হস্তক্ষেপ করার প্রকাশ্য অনুরোধ করে, তারাই বাংলাদেশকে নতজানু রাষ্ট্র হিসাবে দেখতে চায়। ক্ষমতা যাওয়ার জন্য বিএনপি দেশ ও জাতির স্বার্থ বিসর্জন দেয় বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। গত 13 বছরে বিএনপি বহুবার গণ আন্দোলনের হাঁক ডাক দিয়েছে,
তাদের ডাকে জনগণ তো দূরের কথা, বিএনপির নেতাকর্মীরাই সাড়া দেয়নি। SM আরিফ, মাই টিভি, ঢাকা। গণতন্ত্রের মূল মন্ত্র আওয়ামী লীগ মুছে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে নয়াপল্টনের সংবাদ সম্মেলনে তিনি বলেন, জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেওয়ার কোনো বিকল্প নেই। এদিকে আগামীর কর্মপন্থা নির্ধারণে ধারাবাহিক মতবিনিময়ের অংশ হিসেবে পেশাজীবীদের সাথে বৈঠক করেছেন বিএনপির শীর্ষ নেতারা। গুলশানে অনুষ্ঠিত সভায় অধিকাংশ নেতাই দাবি আদায়ে রাজপথে আন্দোলনের পরামর্শ দিয়েছেন। আরও জানাচ্ছেন মাহবুব সৈকত। খালেদা মুক্তি আন্দোলন, নিরপেক্ষ লোক দিয়ে ইসি গঠন এবং নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবি আদায়ে কর্মপন্থা নির্ধারণে বিভিন্ন পর্যায়ের নেতাদের সাথে আলোচনার ধারাবাহিকতায় পেশাজীবী সংগঠনের নেতাদের নিয়েও মতবিনিময় করেন বিএনপির শীর্ষ নেতারা। গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে অন্য সভাগুলোর মতো জাতীয়তাবাদী দলের চিকিৎসক, প্রকৌশলী, কৃষিবিদ এবং আইনজীবীদের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের নিয়ে দুদিনের এই সভাও ছিল রুদ্ধদ্বার। তবে দাবি আদায়ে রাজপথে কঠোর আন্দোলনের পাশাপাশি আইনি লড়াইয়ের ব্যাপারেও অংশগ্রহণকারীরা তাগিদ দিয়েছেন বলে জানা গেছে এবং সেটাকে আমরা ফলপ্রসূ করতে পারব। অন্যদিকে নয়াপল্টন দলীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে আগামী নির্বাচন এবং ইসি গঠন নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের সমালোচনা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। একই কথা, একই চর্বিত চর্বণ তারা করছে। নির্বাচন, ভোট, গণতন্ত্রের যে অন্যতম শর্ত, এইটাকে তারা একেবারে মুছে দিয়েছে। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন বাবলুর মৃত্যুর শোককে শক্তিতে পরিণত করে আগামী জাতীয় নির্বাচনে পার্টিকে এককভাবে ক্ষমতায় আনতে সবাইকে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন দলের চেয়ারম্যান GM কাদের। বিকেলে রাজধানীর কাকরাইলে IEDB মিলনায়তনে জিয়াউদ্দিন বাবলুর স্মরণে শোক সভায় তিনি আহ্বান জানান। GM কাদের বলেন, আপাদমস্তক রাজনীতিবিদ জিয়াউদ্দিন বাবলুর জীবন আদর্শ অনুসরণ করে জাতীয় পার্টির সামনের দিকে এগিয়ে যাবে। পরে জিয়াউদ্দিন বাবলুর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। আমাদের দলকে আবার 1 নম্বর দল করা দেশের, আমাদের দলকে নিয়ে আবার আমরা দেশ ও জাতির সেবার দায়িত্ব নেওয়া এবং আমাদের দলকে নিয়ে সেইভাবে সরকার গঠন করা, যেভাবে সরকার গঠন করলে দেশ ও জাতি উপকৃত হবে, সেই পথে আমরা এগিয়ে যাব। এবারে বাজার পরিস্থিতি। বাজারে চিনি, আটা, মাছ, মুরগি ও পেঁয়াজের দাম আকাশচুম্বী। সয়াবিন তেলের দাম বেড়েছে লিটারে 3 থেকে 5 টাকা। চালের বাজার স্থিতিশীল থাকলেও বেড়েছে শাকসবজির দাম। ব্যবসায়ীরা বলছেন, একদিকে পূজা, অন্যদিকে সক্রিয় সিন্ডিকেট, এই দুয়ে মিলে বেড়েছে প্রতিটি নিত্যপণ্যের দাম। SM খোরশেদ আলমের রিপোর্ট। রাজধানীর কারওয়ান বাজারে সব ধরনের পণ্যের দাম আকাশচুম্বী। কিন্তু নতুন করে দাম বেড়েছে চিনি, আটা, ময়দা, পেঁয়াজ সহ অন্যান্য পণ্যের দাম। ময়দা, তেল, আবার যে চিনি, বিভিন্ন ধরনের দ্রব্যের মূল্যের দাম অতিরিক্ত বেশি। এবছরে 60-65 বেশি চিনি, 65 বেশি, 70 বেশি যায় না এই বছরে। এখন 80 টাকা চিনি। ইন্ডিয়ান পেঁয়াজ ছিল 45 টাকা, 45 টাকার পেঁয়াজ কিনা এখন 60 টাকা। দেশি পেঁয়াজ 75 টাকা কিনি, বিক্রি 80 টাকা। পূজার সুযোগ কাজে লাগিয়ে দাম বাড়িয়েছে রপ্তানিকারকরা বলে জানান ব্যবসায়ীরা। আমরা যতটুকু জানি যে সামনে আপনি পূজা আসতেছে, এই জন্য মাল নাকি আপনার আমদানি কম হইতেছে, এর জন্য আপনার হয়তোবা দাম একটু বাড়তি চলতেছে। নতুন করে এখন আর কোনো দাম বাড়ে নাই, এটা আগে বাড়াই রাখছে সরকার তেলের দামটা। আর নতুন করে বাড়ছে এখন পেঁয়াজ, আদা, চিনি, আটা, ময়দা। মুরগি প্রতি কেজিতে বেড়েছে 30 টাকা, আরও বেড়েছে মাছ ও তেলের দাম। ব্রয়লার মুরগি কেজি ছিল আপনার 120 টাকা, সর্বোচ্চ 30 টাকা, এখন বর্তমানে 180 টাকা, 75-80 টাকা চলতেছে বর্তমান বাজারে। পাকিস্তানি বিক্রি করছি 12 তারিখের আগে, গেছে মাসে 12 তারিখের আগে বিক্রি করছি আমি 220 টাকা কেজি, সর্বোচ্চ 200 টাকা, 220 টাকায় বেশি বেচতে পারি। এখন সে মালে 350 টাকা, 330 টাকা বিক্রি করতে আসছি। ইলিশ মাছ আপনার বন্ধ হওয়ার পরে বড় যেই কোনো মাছ, এই রুই কাতল মাছ কেজিতে আপনার 40-50 টাকা করে বাড়ছে, আর বড় মাছ আপনার 70-80 টাকা বাড়ছে। শাকসবজির দাম বাড়লেও স্থিতিশীল রয়েছে চালের দাম। আজকে না বলতে আজকে পরে সপ্তাহখানিক উপরে সবজির দাম অনেকটাই মোটামুটি বাড়তির ভিতরে আছে। তো শীতকালে সবজি না পর্যন্ত সবজির দাম কমবে না, সহজে এটা হলো বড় কথা। মিনিকেট আছে 55 থেকে 58 টাকা, হেয়ার নাজির সেল আছে 58 থেকে 62 টাকা পর্যন্ত,
আর পায়জামা আছে 42 থেকে 44 টাকা, 28 হলো 44 থেকে 46 টাকা। বাজার এখন বাজার স্থির আছে। SM খুরশেদ আলম, মাই টিভি, ঢাকা। এবারে অন্যান্য প্রসঙ্গ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জলস্থলে অন্তরিক্ষে দেশের বিজয় কেতনের ভিত রচনা করেছেন বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড BSCL আয়োজিত বঙ্গবন্ধু স্যাটেলাইট 1-এর মাধ্যমে দেশের বেসরকারি স্যাটেলাইট টিভি চ্যানেলগুলোর সম্প্রচার শুরুর দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কথা বলেন তিনি। এছাড়া খুব দ্রুত বঙ্গবন্ধু স্যাটেলাইট 2-এর উৎক্ষেপণের লক্ষ্যে কাজ চলছে বলে জানান ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার। মোবাইল কর্মী রিপোর্ট। 15 seconds. Can I have flight pressures? 210. 2018 সালের 11 মে যুক্তরাষ্ট্রের কেনেডি স্পেস সেন্টার থেকে দেশের প্রথম যোগাযোগ ও সম্প্রচার উপগ্রহ বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 উৎক্ষেপণের মধ্য দিয়ে বিশ্বের 57তম নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণকারী দেশ হয় বাংলাদেশ। এরপর থেকে দেশের বেসরকারি স্যাটেলাইট টিভি চ্যানেলগুলো এটির মাধ্যমে নিজেদের সম্প্রচার কাজ চালিয়ে আসছে। এই সম্প্রচার শুরুর দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় আয়োজন করা হয় এক অনুষ্ঠানের। মাই টিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসিরউদ্দিন সাথী সহ দেশীয় সব স্যাটেলাইট চ্যানেলগুলো মালিক কর্তৃপক্ষ ও সরকারের স্যাটেলাইট সংশ্লিষ্টদের অংশগ্রহণে অনুষ্ঠান হয়ে ওঠে প্রাণবন্ত। এ সময় টিভি চ্যানেল মালিকদের এই স্যাটেলাইটের মাধ্যমে সম্প্রচার কার্যক্রম পরিচালনার জন্য ধন্যবাদ জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। এটি নিশ্চয়ই আমাদের জাতীয় জীবনে একটি মাইলফলক। বঙ্গবন্ধু জলস্থলে অন্তরিক্ষে দেশের বিজয় কেতনের ভিত রচনা করেছেন মন্তব্য করে ডক্টর হাসান মাহমুদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অচিরেই দেশের দ্বিতীয় স্যাটেলাইট উৎক্ষেপণ ও তৃতীয় স্যাটেলাইটের প্রস্তুতি দেশকে অনেক এগিয়ে নিয়ে যাবে। জলে স্থলে অন্তরিক্ষে বাংলাদেশের যে বিজয় কেতন, সেটির ভিত্তি রচনা করে গিয়েছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কারণ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই ব্যালকনিয়া ভূ উপগ্রহ কেন্দ্র স্থাপন করেছিলেন এবং সেই কেন্দ্র উদ্বোধন করেছিলেন। স্যাটেলাইটের এই যাত্রা গতিশীল হবে জানিয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার জানান, 2022 সালে বঙ্গবন্ধু স্যাটেলাইট 2 উৎক্ষেপণের লক্ষ্যে কাজ করছে সরকার। এটি আমাদের যৌথ উৎসব, এটি আমাদের সম্মিলিত আনন্দের সময় এবং সেই কারণেই আমাদের সম্মিলিতভাবে উদযাপন করাটা এটি আসলে আদর্শ উপায়। এ সময় BSCL এর চেয়ারম্যান ডক্টর শাহজাহান মাহমুদ বঙ্গবন্ধু স্যাটেলাইট 1-এর বর্তমান কার্যক্রম ও ভবিষ্যৎ পথনকশা তুলে ধরেন। যে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের এই কোম্পানি এবং বিশেষ করে বঙ্গবন্ধু স্যাটেলাইটের ব্যাপারে খোঁজ খবর রাখেন, যে পরবর্তী বঙ্গবন্ধু স্যাটেলাইট 2 হবে একটা আর্থ অবজারভেশন স্যাটেলাইট। অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল অনার্স অ্যাডকোর সভাপতি অঞ্জন চৌধুরী তার বক্তব্যে BSCL এর সাথে টেলিভিশন চ্যানেলগুলোর সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের উপর গুরুত্ব আরোপ করেন। নিউ ইয়র্কে খুব শীঘ্রই আপনারা চালু করবেন এবং আপনারা একটা বুকে করেছেন, সেটা বিল লিস্টে হয়তো আমাদের চ্যানেলগুলো আমরা দেখাতে পারবো। এটা আমাদের পক্ষ থেকে আপনাকে সাধুবাদ জানাই এবং যত তাড়াতাড়ি হয় সেটা তত, এটা হচ্ছে আমাদের জন্য সার্ভাইভাল। আলোচনা শেষে ছিল সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠান। মুবাল্লিক করিম, মাই টিভি, ঢাকা। আগামী সোমবার থেকে শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। জেলায় জেলায় পূজাকে সামনে রেখে প্রতিমা তৈরির ধুম পড়েছে। তবে করোনার কারণে এবার মজুরি নিয়ে হতাশ প্রতিমা শিল্পীরা। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি আফম কাউসার ইমরান ও সিরাজগঞ্জ প্রতিনিধি HM মোনায়েম খানের রিপোর্ট, জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। শারদীয় দুর্গোৎসবের মাত্র বাকি কয়েকদিন। ব্রাহ্মণবাড়িয়ার কারিগররা এখন প্রতিমা তৈরিতে দিনরাত ব্যস্ত সময় কাটাচ্ছেন। মৃৎশিল্পীরা জানান, করোনার কারণে এবছর মূর্তি তৈরির উপকরণের খরচ বৃদ্ধি পেয়েছে, তবে প্রতিমার মূল্য কম হওয়ায় হতাশায় তারা। অন্যান্য বছর জন্য অর্ডার আছে কিন্তু প্রতিমার রেট নেই। 6-7 বছর ধরে আমরা কাজ করতেছি। আমার স্বামীর সাথে আমিও এই কাজে একটু সহযোগিতা করি। জেলা পুলিশ সুপার জানান, দুর্গাপূজা উপলক্ষে জেলা পুলিশের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পূজা যাতে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হতে পারে, স্ট্রং মনিটরিং ব্যবস্থা থাকবে, পিকেট ব্যবস্থা থাকবে, মোবাইল ব্যবস্থা থাকবে এবং সার্বক্ষণিকভাবে পূজা উদযাপন কমিটির সবার সাথে আমরা মত বিনিময় সভা করেছি। এবছর ব্রাহ্মণবাড়িয়ায় জেলা শহর সহ 9 উপজেলায় স্বাস্থ্যবিধি মেনে দুর্গাপুজো উদযাপনের লক্ষ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। প্রত্যেকটি মণ্ডপে যাতে স্বাস্থ্যবিধি অনুসরণ করা হয়
এবং সুষ্ঠু সুশৃঙ্খলভাবে পূজা অনুষ্ঠিত হয়। এই লক্ষ্যে আমরা সকলকে সচেতন করেছি এবং সকলের সাথে আমরা আলোচনা করে আসন্ন শারদীয় দুর্গোৎসব যাতে স্বাস্থ্যবিধি মেনে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হতে পারে এই লক্ষ্যে প্রয়োজনীয় সকল প্রস্তুতি গ্রহণ করেছি। এদিকে সিরাজগঞ্জেও দুর্গা উৎসবকে কেন্দ্র করে শিল্পীরা প্রতিমা তৈরিতে ব্যস্ত। এখন বর্তমান খুব ব্যস্ত সময় পার করতেছি, আমার আসলে অল্প দিনে কভার দিতে হবে। 50-55 বছর হইলো কাজ করি, এখনো টুকটাক করি, বয়স হয়ে গেছে। আমরা মা প্রতিমা বানাবো, সবাই পূজা অর্চনা করব। করোনা সংকটে গত উৎসবে লাভবান না হলেও এবার পরিস্থিতি স্বাভাবিক থাকায় লাভের আশা করছেন তারা। রাত দিন পরিশ্রম করে যে কাজটা করতেছি সেই হিসাবে আমরা লাভবান হতে পারি বা ন্যায্য মূল্য আমরা ঠিক মতন পাই না। তো এখন যে জিনিসপত্রের দাম বেশি, মূলত আর তো কোনো কাজ আমরা জানিও না, সে কাজ করিও না, এর উপরে আমাদের সংসার নির্ভরশীল করে। তবে সব হতাশা কাটিয়ে করোনা মুক্ত হবে পৃথিবী, এমনটাই প্রত্যাশা সনাতন ধর্মাবলম্বীদের। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। গণতান্ত্রিক ও রাজনৈতিক স্থিতিশীলতা না থাকলে অর্থনৈতিক ও সামাজিকভাবে দেশ পরনির্ভরশীল হয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। রাজধানীর আগারগাঁয়ে কম্পিউটার কাউন্সিল ভবনে প্রথমবারের মতো বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাওয়া আন্তর্জাতিক ব্লকচেইন অলিম্পিয়াড 2021-এর উদ্বোধনী অনুষ্ঠানে এই আশঙ্কার কথা জানান তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। 12টি দেশের শতাধিক দল প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। সামাজিক সুস্থিতির জন্য আমাদেরকে স্থিতিশীল চিন্তা, ইতিবাচক চিন্তার প্রয়োজন। আমি একজন বয়স্ক মানুষ, মুরব্বী নিজেকে নিজে বলা যায় না, কিন্তু অনেকে আমাকে মুরব্বী বলে। সেই অভিজ্ঞতা থেকে বলছি, মাঝে মাঝে আমাদের পরিবেশে এই ধরনের কিছু কথাবার্তা ভেসে আসে, যেটা মনে করি যদি আমরা সিভিল সোসাইটির লোকেরা বা আমরা সার্বিক যারা আছি দেশ নাগরিকবৃন্দ, যদি আমরা এইটাকে না ভাঙ্গি, আক্রমণ না করি এবং স্থিতিশীলতার পথে না থাকি, গণতন্ত্রের পথে না থাকি, আইন কানুনের শাসনের পথে না থাকি, তাহলে আমাদের বিপদ আবার হতে পারে। বিশ্ব ডিম দিবস আজ। এবারের প্রতিপাদ্য প্রতিদিন ডিম খাই, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াই। সকালে বিশ্ব ডিম দিবস উপলক্ষে রাজধানীর একটি হোটেলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী সম রেজল করিম বলেন, মহামারী করোনায় মানুষের মেধা শক্তি ক্ষতিগ্রস্ত হয়েছে, পাশাপাশি কর্মশক্তিও অনেকটাই হারিয়েছে। তাই করোনার ঘাটতি পূরণে ও পুষ্টি সমৃদ্ধ দেশ গড়তে মাছ মাংসের পাশাপাশি ডিম খাওয়ার আহ্বান জানান সম রেজল করিম। আমি ভালো খাবার দিতে না পারলে মেধাবী সন্তান পাবো না, মেধাবী সন্তান না পেলে সায়েন্টিস্ট হবে না, আর্টিস্ট হবে না, ইঞ্জিনিয়ার হবে না, ডাক্তার হবে না, ভালো মেধাবী ব্যুরোক্র্যাট হবে না। ফলে আমার মেধাবী নির্মাণের ক্ষেত্রেও ডিমের অপরিসীম ভূমিকা রয়েছে। আসুন সম্মিলিতভাবে আমরা সবটুকু সফলতা সার্থকতার জায়গায় পৌঁছে যাব প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে। আল্লাহ আমাদের সহায় হন। বরিশালের নিয়ম নীতির তোয়াক্কা না করে প্রতিদিনই বাড়ছে খাবারের দোকান, কিন্তু এসব দোকানে খাবারের মান নিয়ে অসন্তুষ্ট সাধারণ মানুষ। অনেক সময় এসব দোকানের খাবার খেয়ে পেটের পীড়ায় আক্রান্ত হচ্ছে নগরবাসী। মুখরোচক খাবারগুলো তৈরি হচ্ছে নোংরা পরিবেশে, মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। পারভেজ রাসেলের রিপোর্ট। মহানগরী বরিশাল সহ জেলা উপজেলাগুলোতে প্রতিদিনই ফুটপাত সহ বিনোদন কেন্দ্র ঘিরে অনিয়ন্ত্রিতভাবে গড়ে উঠেছে খাবারের দোকান। মুখরোচক এসব খাবার ঘিরে পর্যটকদের আকর্ষণ ছিল বরাবরই। এই সুযোগে অসাধু ব্যবসায়ীরা নোংরা পরিবেশ আর মানহীন খাবার তুলে দেয় ক্রেতাদের। ফাস্টফুডের রেস্টুরেন্টে যান, যেখানে যান, কোনোটাই ওই রকম ভাবে আপনি হাইজিনিক বলতে পারবেন না। তারা তো ব্যবসায়িক লাভের জন্য সেটা ফেলে দিবে না, তারা ওইটা দিয়েই কাজ করবে। এই জায়গাটা থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যথাযথ খেয়াল রাখাটা একান্তই জরুরি। বস্তি এলাকায় তৈরি হয় ফুচকা, চটপটি, কালো তেলে ভাজা পোড়া। অনিরাপদ খাবার জেনেও সচেতন হচ্ছে না নগরবাসী। আমার খাবার আমি তৈরি করি, এটা খায় যদি অসুস্থ হয় এটা তাহলে আমি দেয় না। জায়গা কম, সেজন্য এক পাশে ওটা ফুচকা বানায়, আরেক পাশে ওটা ব্যবহার করে। অতটাও নিরাপদ খাবার না, আমরা সবাই জানি। আমি মনে করি যে আসলে এই বিষয়ে অভিভাবকদের আরো বেশি সচেতন হতে হবে।
তদারকি না থাকায় এ খাবারে করোনার মধ্যে নতুন রোগ ছড়াতে পারে এমন ভাবনায় সচেতন মহল। তারা দেখতেছে না কোয়ালিটি, তারা দেখতেছে জাস্ট কম প্রাইজে পাচ্ছে, চলে যাচ্ছে ওখানে। আমাদের মনে হচ্ছে খাবার ভালো লেগেছে, সার্ভিস ভালো ছিল, কিন্তু ভিতরে কি হচ্ছে আমরা তো দেখতে পাচ্ছি না। খাদ্য পরীক্ষায় সরকারের জোরালো সহযোগিতা পেলে শতভাগ নিরাপদ খাদ্য তুলে দেওয়ার আশ্বাস দিলেন নিরাপদ খাদ্য পরিদর্শক। এই খাবারটাকে বাস্তবায়ন করার জন্য যে ধরনের প্রক্রিয়া সরকার আমাদেরকে করার দরকার, এগুলো যদি আমাদেরকে সাপোর্ট দেন, আমরা প্রশাসনের সহযোগিতায় আমরা কিন্তু নিরাপদ খাদ্য মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে পারবো ইনশাল্লাহ। শুধু অভিযান নয়, জনপ্রতিনিধি সহ গ্রাহকদেরও সচেতন হয়ে নিরাপদ খাদ্য নিশ্চিতে এগিয়ে আসার আহ্বান জানান জেলা ম্যাজিস্ট্রেট। নাগরিক ভাইদের অনুরোধ করব, আপনারা সচেতন হন, যেখানে সেখানে যে কোনো খাবার আপনারা খাবেন না। যদি আপনাদের পক্ষ থেকে এই সহযোগিতাটা আমরা পাই, তাহলে অবশ্যই আমরা পারবো। নিরাপদ খাদ্য নিশ্চিতে শুধু প্রচার অভিযান বা আইন প্রয়োগই নয়, সচেতনতা, প্রশিক্ষণ এবং উৎপাদিত এসব খাদ্য পরীক্ষায় সংশ্লিষ্ট দপ্তরগুলোর চাই দৃশ্যমান পদক্ষেপ। পারভেজ রাসেল, মাই টিভি, বরিশাল। শেষ করছি সংবাদ, তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। করোনার 7 মাস পর সর্বনিম্ন মৃত্যু 7 জন। বাংলাদেশের টিকা সনদকে যুক্তরাজ্যের স্বীকৃতি, এবার বিধিনিষেধ তুলে নিল বাহরাইন। বহুদলীয় গণতন্ত্রের আড়ালে বিএনপির কর্মকাণ্ড মানুষ ভুলেনি, বললেন কাদের। গণতন্ত্রের মূল মন্ত্র মুছে দিয়েছে আওয়ামী লীগ, মন্তব্য রিজভীর। বাজারে চিনি, আটা ও পেঁয়াজের দাম আকাশচুম্বী। সয়াবিন লিটারে বেড়েছে 3 থেকে 5 টাকা। পূজা ও সিন্ডিকেটকে দুষছেন ক্রেতা বিক্রেতারা। দুর্গাপূজার সামনে রেখে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। করোনার কারণে এবারও প্রতিমা তৈরির মজুরি নিয়ে হতাশা কারিগরদের। প্রিয় দর্শক, ধন্যবাদ সাথে থাকার জন্য। এছাড়া ইউটিউবে মাই টিভির সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbdnews এবং আমাদের সকল অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytvbangla, facebook/mytvbangla। পরবর্তী সংবাদ রাত 9:30 দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি আশির আলী। প্রিয় দর্শক, করোনা সংক্রমণ রোধে সবাই সতর্ক থাকুন, অবশ্যই মাস্ক পরুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। আল্লাহ হাফেজ।